আজকে নিবেদনে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অপরিচিতা। চলুন গল্পটি শুরু করা যাক। আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটি না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবু ইহার একটি বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে না, তাহারা ইহার রস বুঝিবে। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখের বিদ্রূপ আবার যেন এমনই করিয়া প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্রও পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। আমার বয়স তখন অল্প। মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলতে দেননি। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ। বোধ করি সেজন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটিকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নেই। এ কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটি বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জর্জরিত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুক্কায় তামাক দিলে যাহার নালিশ ঘটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো, তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মনটা ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পড়িয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্র তাহার খাতির। মামাও তাহাকে পাইয়া ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটা চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন।
সেখানে গরিব গৃহস্থের মতেই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোথাও দোষ নাই। না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙ্গা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কুন্নগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল, নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তত ভাই। তাহার মত, রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদার ভাষাটা অত্যন্ত আঁট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যের প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। চুল কাঁচা, গুফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মাঝে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বললেন যেন তাহাতে পুরো জোর দিয়া বললেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনের মানে আমাদের স্থান যে শহরের কারুর চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথবাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হা কিছু শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথবাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। বেহাই সম্প্রদায়ে আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপের উপর হইতেই তাকে বিদায় করিলেন। গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করতে থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই। তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। শুধু জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটি প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহারা আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়া বর্বর কোলাহলের মত্তহস্তি ধারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হাড়েতে জরি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়াইয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে
মোকাবিলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানেতেই বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মাধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর। তার একটা উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্র স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোয়ারাতেই একটা এসপার ওসপার হইত। আমি সভায় বসিয়া কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি, একবার এই দিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোন না কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনা ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াত হওয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেজন্যই বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত পুষে এবং শেখরা তাহার দাড়িপাল্লা, কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেজেয় বসিয়া আছে। শম্ভুনাথবাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ হইবার আগেই তিনি কন্যার সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথবাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা, তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে। এ সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিত জানাইলাম। এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো। মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়ে বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সভায় নয়, এখানেই বসতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপুষের উপর মেলিয়া ধরিলেন। সমস্ত তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখাইল, তাহা বাকিয়া যায়। মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে হিসাব করিয়া দেখিলেন। গহনা যে পরিমাণে দিবার কথা, এগুলো সংখ্যায় দেড় বা ভারে তার অনেক বেশি। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটে শেখরার হাতে দিয়া বলিলেন, এইটাকে একবার পরখ করিয়া দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরও কিছু উপরই পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, যাও, তুমি সবাই গিয়ে বসোগে। শম্ভুনাথ বলিলেন, না, এখন সবাই যাইতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞাস্বরূপে মামা উপস্থিত।
তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বলিলেন, আপনাদিকে অনেক কষ্ট দিয়াছি। আমরা ধনী নই, আপনাদেরকে যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে? মামা বললেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যাহারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথাও বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝড় লণ্ঠন ভাঙ্গিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অব্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বারাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না।